আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান শিরোনামগুলো। ট্রাম্পকে কাঁদিয়ে শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া মাচাদো, হোয়াইট হাউসের সমালোচনা। ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু। ভারতের 9 প্রতিষ্ঠান ও 8 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শান্তিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস প্রচেষ্টা এবং ন্যায্য ও শান্তিপূর্ণভাবে স্বৈরশাসনের উৎখাত করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের জন্য মাচাদোকে এই পুরস্কার দেয়া হয়েছে। নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য 1,10,00,000 সুইডিশ ক্রাউন। আগামী 10 ডিসেম্বর অসলোতে এই পুরস্কার দেয়া হবে। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, 1 বছর ধরে আত্মগোপনে আছেন মাচাদো। তার জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি দেশেই আছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন। ভেনেজুয়েলায় সামরিকীকরণের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় ছিলেন অটল। নোবেল কমিটি বলেছে, স্বৈরশাসকেরা যখন ক্ষমতা দখল করে তখন যারা স্বাধীনতা রক্ষায় সাহসী ভূমিকা রাখেন তাদের চিহ্নিত করা এবং তাদের উদ্দীপনা ও প্রতিরোধকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেসকে প্রশ্ন করা হয়। বলা হয়, নিজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ ট্রাম্পকে পুরস্কার দিতে চাপ দিয়েছেন। এই চাপ কমিটির কাজে প্রভাব ফেলেছে কিনা তা নিয়েও জিজ্ঞাসা করা হয়েছে। জবাবে ফ্রাইডনেস বলেন, আমরা কেবল আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই। সারা বিশ্ব থেকে মনোনয়ন পাঠানো ব্যক্তিরা কেন পুরস্কার পেলেন না বা তারা কোন যোগ্যতার মাপকাঠিতে হেরে গেছেন তা নোবেল কমিটি কখনো উল্লেখ করে না। ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচিত না করায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং এক্সে এক পোস্টে নোবেল কমিটির সমালোচনা করেছেন। চেউং এক্সে এক পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মানবিক হৃদয় রয়েছে, তার মতো আর কেউ কখনো আসবে না, যিনি শুধু তার ইচ্ছাশক্তি দিয়ে পাহাড়ও টলিয়ে দিতে পারেন। চেউং আরও লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। ইসরায়েলি সরকার শুক্রবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যক্রমের পথ খুলল। আর এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় 24 ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা আজ সকালে তা অনুমোদন করে। চুক্তিতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে। ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। এদিকে শান্তি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় বেলা 12টা থেকে সেনা প্রত্যাহার শুরু হয়। এদিকে গাজার উত্তরাঞ্চলের দিকে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা অনুযায়ী সবশেষ নির্ধারিত এলাকায় সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে, সেখানেই অবস্থান করবেন তারা। গাজার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে আইডিএফ সেনা প্রত্যাহারের পর থেকে শত শত মানুষ গাজা সিটিতে তাদের বাড়িতে ফিরতে শুরু করেছেন, যেখান থেকে তাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছিল। যদিও তাদের বাড়িঘর টিকে আছে কিনা তা নিশ্চিত নন তারা। তবে ভোর থেকেই ইসরায়েলি ড্রোন, যুদ্ধবিমান এমনকি যুদ্ধজাহাজের তৎপরতা বেড়েছে। সকালে যেসব জায়গায় মানুষ বাড়ি ফেরার জন্য জড়ো হয়েছিল সেসব জায়গায় হামলারও খবর এসেছে। সকাল থেকে গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অব্যাহত চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের 9 প্রতিষ্ঠান ও দেশটির 8 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ করা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত। গতকাল বৃহস্পতিবার ঘোষিত এ সর্বশেষ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রায় 40 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদের বিরুদ্ধে ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেস কন্ট্রোল ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে এলপিজি পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। চীন ও সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও এ তালিকায় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ৮ ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এগুলো হলো মুম্বাই ভিত্তিক সিজে শাহ অ্যান্ড কো, কেমোভিক, মোডিকেম, পারিকেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেস্ট পেট্রোকেম, শিপ ট্রেক্সকেম এবং দিল্লি ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন। পররাষ্ট্র দপ্তর বলছে, গত কয়েক বছরে এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাধীন ইরানি উৎস থেকে শত শত মিলিয়ন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। পররাষ্ট্র দপ্তরের এ তালিকায় আরও রয়েছে ৫ ভারতীয় নাগরিক, কেমোভিকের পরিচালক পীয়ূষ মেঘনালাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিংয়ের পরিচালক নীতি উন্মেষ ভাট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাদ, কুনাল কাসাদ ও পুনম কাসাদ। ওএফসির তালিকায় আরও ৩ ভারতীয়, বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। ওএফসি জানিয়েছে, মুম্বাই ভিত্তিক শিপিং প্রতিষ্ঠান বেগাস্টার শিপ ম্যানেজমেন্ট সোনিয়া শ্রেষ্ঠার মালিকানাধীন। এটির মালিকানাধীন কমরোস পতাকাবাহী নেপটা নামের জাহাজ ইরানি উৎসের এলপিজি পাকিস্তানে পরিবহন করেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। পাক সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, সূক্ষ্ম ও নির্ভুল এই হামলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিকি তালিবান টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয়। একটি সূত্র জানিয়েছে, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। এতে তার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়নি, তবে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার সময় গাড়িতে করে প্রকাশ্যে যাচ্ছিলেন নূর ওয়ালি মেসুদ। টিটিপি পাকিস্তানে একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল। তাদের প্রধান নেতা নূর ওয়ালি পাকিস্তানের সবচেয়ে বড় ওয়ান্টেড ব্যক্তি। এদিকে এই হামলার পর টিটিপি প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফগান সীমান্তবর্তী পাকিস্তানের পাহাড়ি ও দুর্গম অঞ্চল খাইবার পাখতুনখোয়ায় টিটিপির সরব উপস্থিতি রয়েছে। গত পরশুও তাদের হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হয়। এর আগে সেখানে পাক সেনারা অভিযান চালিয়ে কয়েক ডজন টিটিপি সন্ত্রাসীকে হত্যা করেছিল। এরপর তারা অতর্কিত হামলার মুখে পড়ে। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পর সেখানে ব্যাপক অভিযান চালিয়েছে সেনা পুলিশ যৌথ বাহিনী। সে অভিযানে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ আইএসপিআর সেখানে বলা হয়েছে, ৮ অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর হামলার পর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ অক্টোবর বৃহস্পতিবার সেখানে বড় আকারে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযানে কমপক্ষে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে সেনা পুলিশ যৌথ বাহিনী। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।